পরদিন সকালে আয়নার কাছে এক নতুন লাল চিহ্ন, 4টি চোখের এক প্রতীক, রক্তে আঁকা। পরদিন সকাল তাহসিন ও জ্ঞানেশকে তার স্বপ্নের কথা জ্ঞানেশকে বলতে একটু আফসোস বোধ করছিল, কিন্তু সেটা ত্যাগ করে জ্ঞানেশকে বলল যে কালকে রাতে দেখা সেই ভয়ানক স্বপ্নটি। জ্ঞানেশ বলল, তুই বেশি ভাবছিস বলে তোর এমন মনে হচ্ছে। তাহসিন বলল, না রে, আমার কিছু অদ্ভুত অনুভব হচ্ছিল সেই সময়। জ্ঞানেশ বলল, আগে আমরা পুরনো রাজবাড়িটা খুঁজে বার করি, তারপরে বাকি চিন্তা করব। তাহসিন বলল, এই পুরনো রাজবাড়িটির ছবি লোকেশনটা অনলাইন থেকে বার করলে হয় না? জ্ঞানেশ বলল, না, এর ব্যাপারে আমাদের খুঁটিয়ে গোপনে কাজ করতে হবে। তাই লাইব্রেরি গিয়ে কোনো সুরা হয়তো হতে পারে আমাদের। তাহসিন বলল, আমাদের কলেজের নিকটে একটি 50 বছরের চেয়ে পুরনো এক লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে হয়তো আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে সুবিধা হতে পারে। এরপরে তাহসিন ও জ্ঞানের লাইব্রেরিতে গেল। ধুলো জমা তাকগুলোয় অজস্র পুরনো বই, পাতার গায়ে পোকায় কাটা দাগ, কোথাও আগুনে পোড়া চিহ্ন। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও কিছু না পেয়ে দুজনেই ক্লান্ত। কিন্তু হঠাৎই জ্ঞানেশ চিৎকার করে উঠল, তাহসিন, পেয়ে গেছি! তাহসিন ছুটে এসে দেখে জ্ঞানেশ হাতে এক মলাটহীন পুরনো বই। কিছু পাতা পুড়ে গেছে, তবু একটা জায়গায় স্পষ্ট লেখা, চন্দ্রগড় জমিদার বাড়ি। সঙ্গে আঁকা তার এক ঝাপসা ছবি আর ছোট্ট বিবরণ। তাহসিনের গলা শুকিয়ে এল। এটাই আমাদের প্রথম সূত্র। চন্দ্রগড়ের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে, কেবল ওটা আমাদের বলবে। জ্ঞানেশের চোখ চকচক করে উঠল। কাল সকালেই রওনা দিতে হবে। রওনা দেওয়ার দিন পরদিন সকাল 7টা বেজে গিয়েছে। তাহসিন রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎই দূরে এক গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলো জ্ঞানেশ। ভেতরে আরও এক যুবক বসে আছে। তাহসিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ওকে? জ্ঞানেশ হেসে বলল, ও আমার কলেজের বন্ধু অনিশ। ওর আত্মীয়ের বাড়ি ওই চন্দ্রগড় রাজবাড়ির কাছেই, তাই মিশনে ওকে নিয়েছি। তাহসিন একটু বিস্মিত হলেও মাথা নাড়ল। ও আমাদের ব্যাপারটা জানে তো? অনিশ নিজেই বলল, হ্যাঁ, জ্ঞানেশ সব বলেছে। আমি জানি এটা বিপজ্জনক, কিন্তু তবু আমি এই অভিযানের অংশ হতে চাই। তাহসিনের ভিতরে হালকা স্বস্তি জাগল। মনের অদ্ভুত ভয়কে সামলাতে অন্তত এখন তারা 3 জন এক দল। গাড়ি চলতে শুরু করল। তাদের চোখের সামনে কুয়াশায় ঢাকা রাস্তাটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল এক অজানা অন্ধকারে, যেখানে অপেক্ষা করছে চন্দ্রগড়ের ভয়াল রহস্য। গাড়ি এগোচ্ছে গ্রামের সরু রাস্তায়। চারপাশে ঘন জঙ্গল, মাটির গন্ধ, মাঝে মাঝে কাকের ডাক। পুরো পরিবেশটাই অদ্ভুতভাবে গম্ভীর। অনিশ চুপচাপ বাইরে তাকিয়ে আছে। জ্ঞানেশ রেডিও অন করতে গিয়েও থেমে গেল। নিঃশব্দটুকুই যেন বেশি ভয়ঙ্কর। তাহসিন জানলার বাইরে তাকিয়ে ভাবছিল, এখনো সময় আছে ফিরতে, কিন্তু আমি কি সত্যিই ফিরতে পারবো? গ্রামে পৌঁছানোর সময় সূর্য তখন প্রায় পশ্চিমে ঢলছে। গাড়ি থামল এক অচেনা গ্রামে। গ্রামের মানুষজন ওদের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। এক বৃদ্ধ এগিয়ে এসে ফিসফিস করে বলল, চন্দ্রগড় রাজবাড়ি, তোমরা ওখানে যাচ্ছ? 3 জনই চমকে উঠল। জ্ঞানেশ উত্তর দিল, হ্যাঁ, কেন? বৃদ্ধ মাথা নাড়ল। ওখানে যাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা।
অন্ধকার নামার আগেই ফিরে যাও। এ কথা বলেই হেঁটে চলে গেল সে। তিনজন একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলল না। অবশেষে তারা পৌঁছালে। রাজবাড়িটা দূর থেকে যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। অর্ধভাঙা মিনার, ভাঙা জানলা, চারপাশে বুনো গাছপালা। পুরো বাড়িটাই যেন অন্ধকারে শ্বাস নিচ্ছে। তাহসিনের বুক কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে বাতাসে হঠাৎ ঠান্ডা স্রোত বইল। কোথাও কোনো প্রাণীর শব্দ নেই, শুধু ভাঙা দরজার খিল কেঁপে উঠল। অনিশ একটু স্বস্তি পেল। এটাই আমার পিসির বাড়ি। পিসি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। মুখে স্নেহের হাসি থাকলেও চোখে চাপা ভয়। অনিশ, এই সময় এলে? আর এরা কারা? অনিশ গলা নামিয়ে বলল, ওরা আমার বন্ধু, জ্ঞানেশ আর তাহসিন। কয়েকদিন থাকবো পিসি, যদি আপত্তি না থাকে। পিসি নিঃশব্দে মাথা নাড়লেন। ওদের ভেতরে নিয়ে গেলেন। অনিশ হালকা গলায় বলল, তোমরা ভেতরে এসো। তাহসিন ধীরে ধীরে দরজার দিকে পা বাড়ালো। ওর মনে হচ্ছিল এই দরজার ওপারে ওর জন্য কিছু অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই চারপাশে যেন ঘন আধার জমে উঠল। মনে হলো বাড়িটা যেন ওদের গিলে ফেলল।